কুষাণরা গোসলখানায় ঢুকে যেতেই অদূরে দাঁড়িয়ে থাকা জেরিন চোখ মুছল হাতের উল্টো পিঠ দিয়ে। গাছের পাতা দুলে উঠেছে বারবার, সে বাতাসেও যেন বিষ মাখানো। ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার পর প্রেমে পড়েছে কুষাণ নামক যুবকের। আজ এই মুহূর্তটা, এই রাতটা তার হাতে পারত। কুষাণের স্পর্শ তার কাছে স্বপ্নের মতো। অনেক কষ্টে বন্ধুত্ব করেছিল, বন্ধুত্ব থেকে ভালোবাসা, কিন্তু কুষাণ তার প্রতি কখনো আকৃষ্ট হয়নি, সেও জোর করেনি। ধীরে ধীরে তার মায়ে ফেলতে চেয়েছিল, কিন্তু পুরুষটি যে বহু আগে কারো মায়ে জড়িয়ে গেছে সেটা জানতো না। তাই সুখে দুঃখে নিজের থেকে পাশে থেকেছে। কখনো কুষাণ রেগে গিয়ে বাজে কথা শোনালেও তবু হাল ছাড়েনি। নমিতার বিয়ের দিন যখন ধীরে ধীরে ঘনিয়ে আসছিল, তখন সে দেখেছিল কুষাণের আকাশ পাতাল কান্নার স্রোত। তাই বন্ধুর সুখের কথা ভেবে নিজ থেকে সাহায্য করেছে। যদিও সেই সাহায্য না করলেও কুষাণ বিয়েটা করতই। এক বুক দীর্ঘশ্বাস ভরে স্নিগ্ধ বাতাসের সাথে মিলিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায়ন্তর খুঁজে পেল না। সকালের নাস্তা করার সময় নমিতা আর কুষাণ দুটাকেই খুঁজে পাওয়া যায়নি। ডেকেও বিশেষ কোনো লাভ হয়নি। রাহেলা বানু একজন অভিজ্ঞ মানুষ, তিনি সবাইকে বলেছেন কুষাণদের যেন না ডাকা হয়। তাই বেলা গড়িয়ে যখন 11টার কাটায় ঠেকলো, তখনই দুজন এলো ড্রয়িং রুমে। রুমের বাম পাশে টেবিল, খাবারের টেবিলে বসতে রাহেলা বানুর আগমন। লাঠিতে ভর দিয়ে বসলেন রয়ে শয়ে। বয়সের ভারে ভারী কণ্ঠে বললেন, কি গো দাদু ভাই, ঘুম ভালো হয়েছে? নমিতা খাবার তুলে দিচ্ছে কুষাণের প্লেটে। কুষাণ আর চোখে নমিতাকে দেখে চাপা হেসে বলল, হ্যাঁ দাদু, খুব ভালো হয়েছে। নমিতা বলল, দাদু খেয়েছো? একবার খাইয়া হজম কইরা আর একবার খামু, অহন তুই জিজ্ঞাস আমি খাইছি কি না। নমিতার সাথে উনি সবসময় কিঞ্চিত তেড়া করেই জবাব দেন। নমিতা খেতে খেতে বলে, ওষুধ খেয়েছো? রাহেলা বানু দীর্ঘশ্বাস ফেললেন, বললেন ঠ্যাস মেরে, আমার খাওয়ানোর খোঁজ লওয়ানোর কি কারো সময় আছে? মানুষ তো স্বামী সোয়াগ পায়া সব ভুইলা গেছে। কুষাণ ফিক করে হেসে দিল। নমিতা ভেঙচি কেটে বলল, কেন দাদু, হিংসা লাগছে নাকি? সতীন আমারে কইল কি, আমার স্বামীরে ছুইলে আমার হিংসা হইব না? নমিতা মিছে মিছে রাগ নিয়ে কুষাণকে চোখ রাঙালো। এই, তোমার আরো বউ আছে? হে কি কইব, আমিও ছোট বেলার বউ, তুই তো উড়াইয়া জুইরা বইছস। পুষে ওঠে নমিতা। এত বড় কথা আমাকে বলতে পারলে। এই, তুমি কিছু বলছো না কেন? কুষাণ খাবার চিবোতে চিবোতে বলল, তোমরা দুই সতীন মিলে মিলে কি শুরু করে দিয়েছো? কথাটা শুনে চকচক করে উঠল রাহেলা বানুর মুখখানা। বিজয়ের আনন্দে বললেন, দুই সতীন মানে হইল দুই বউ। দেখছস আমার নাতি আমার পক্ষে। আইসে, তাহলে তোমার নাতির লগে তুমি যাইও ঢাকা, আমি যাব না। মুখ বেঁকিয়ে মাংসের বাটিটা হাতে নেয় কুষাণ। চুপচাপ এদের ঝগড়া দেখছে আর হাসছে। রাহেলা বানু হতাশ স্বরে বললেন, আমার জোয়ান শক্ত নাতিনের কি বুড়া দেয়া হইব? নিব তো কচি বউটারে, আমি আমার স্বামীর ভিড়ায় থাকুন। তখনই শাহনাজ বেগম এলেন, হাতে আর একটা বাটি নিয়ে। বাইরে ধান শুকাতে দিয়েছেন বিধায় রোদের তাপে ক্লান্ত মুখশ্রী জোরে ঘামের ফোঁটা। শাড়ির আঁচল দিয়ে মুছলেন মুখখানি। বাটির তরকারি বেশি অংশ দিলেন কুষাণের থালায়, আর বাকিটুকু নমিতার থালায়। কুষাণ বলল, আর দিও না কাকিমা, এত খেতে পারবো না। এটা কবুতরের মাংস বাবা, তোমার জন্যই রান্না করেছিলাম। কখন খেতে এলে দেখতে পাইনি, একটু পাশের বাড়ি গিয়েছিলাম তো। পান চিবোতে চিবোতে লাল টকটকে দাঁতে হাসলেন রাহেলা বানু। আজ যাইও না দাদু ভাই। আজ এমনিতেও যেতে পারবো না দাদু, ঘুমানোর জন্য ট্রেন মিস হয়ে গেছে। নমিতা ভ্রুকুচকে সন্দেহান আঁখিতে তাকিয়ে রইল। সে তো গাড়িতে এসেছে, তাহলে ট্রেন দিয়ে যাবে কেন? তবে প্রশ্নটা এখানে করল না। হয়েছে পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, তাই পরে জিজ্ঞাসা করবে ভেবে চুপ করে রইল। একটা রৌদ্র প্লাবিত দিনের স্বচ্ছ বিকেল। রাস্তার পাশে পুরনো বৃহৎ আকারের গাছের পাতার ফাঁকে ফাঁকে পড়েছে সোনালি রোদ। কাঁচা রাস্তার বাঁক ধরে হাতে হাত রেখে হাঁটছে নমিতার কুষাণ। গন্তব্য আবিদদের বাড়ি। তাদের থেকে কিছুটা দূরে জেরিন। বেচারি হাসতে ভুলে গেছে কুষাণ আর নমিতার হাসাহাসি দেখে। রাজ্যের সব সুখ যেন তাদের মাঝে। নমিতার গায়ে জড়ানো নীল রঙের চুড়িদার, মাথায় সুন্দর করে জড়ানো ওড়না। কুষাণ পরেছে তার টারকোয়েজ রঙের শার্ট আর কালো প্যান্ট, কোনোই অবধি শার্টের হাতা গোটানো। নমিতার মেহেদি রাঙা হাতটা কিঞ্চিত উপরে তুলে বলল, তুই এত সুন্দর মেহেদি দিতে পারিস, আগে জানতাম না তো। আবার আমার নামও লিখেছিস, ভেরি ইন্টারেস্টিং। আই এম ইমপ্রেসড।
নমিতা হাস্যোজ্জ্বল মুখে সত্যি কথা বলে দিল। আমি সুন্দর করে দিতে পারলে তবেই তো জানবে। লিমা আপু দিয়েছে, আর তোমার নামটা আমি লিখতে বলিনি। লাবণী চাপে পড়ে লিখেছিলাম, এখন মনে হচ্ছে ভালো হয়েছে। সরল মনে গড়গড় করে বলে দিল সত্যিটা। হাত ছেড়ে কুষাণ হাঁটা দিল দ্রুত পায়ে। ভড়কে গেল নমিতা, পেছন পেছন যেতে যেতে অস্থির চিত্তে বলল। কুষাণ কিচ্ছু বলে না, রাগ তার নাকের ডগায়। নমিতা কত শত বকবক করলো, কিন্তু বান্দা কোনো উত্তর দিল না। হতাশা হয়ে নমিতা দাঁড়ালো জেরিনের জন্য। যত যাই হোক, মেয়েটা এখন তাদের মেহমান, মেহমানের সাথে খারাপ ব্যবহার করতে নেই। জেরিন পেছন থেকেই বলল। তোমরাও যাও, আমার যেতে ইচ্ছে করছে না। তা বললে হয় কি করে? আর একটু মাত্র পথ বাকি, এতটা এসে এখন ফিরে যাওয়াটা ভালো দেখায় না। আসো আমরা একসাথে যাই। জেরিন বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেললো। এতক্ষণ তো ঠিকই জামাইয়ের সাথে রং ঢং করছিল, এখন আবার কি হলো? নমিতা যেন কিছু বুঝতে না পেরে তাই ফের স্বাভাবিক হয়ে হাসে। চলো তাহলে। আবিদদের বাড়িতে পৌঁছে কুষাণ লাবণীকে এক বক্স চকলেট দিয়ে ধন্যবাদ জানায়। লাবণী তো ভীষণ খুশি। তখনও কুষাণের নজরে পড়ে বিভিন্ন বয়সের ছেলেরা ক্রিকেট খেলছে। নমিতাকে ইগনোর করে আবিদকে নিয়ে খেলতে চলে যায়। নমিতা 2 ঘন্টা সেখানে সময় কাটিয়ে বাড়ি চলে আসে। আসার সময় খেতে কুষাণকে খেলতে দেখে আর চোখে তাকায় বারবার। কুষাণও তাকিয়েছে বেশ কয়েকবার, তবে চোখের ইশারায় বুঝিয়েছে এখান থেকে তাড়াতাড়ি প্রস্থান কর। তাই নমিতা আর জেরিন দ্রুতই চলে যায়। জেরিনের সাথে দারুণ বন্ডিং হয়েছে নিলয়ের। দুজনেই গেমস খুব পছন্দ করে। জেরিন ওয়েস্টার্ন পোশাক পরে দেখে রাহেলা বানু একদম দেখতে পারে না তাকে। তিনি নাক কুচকে বসে রইলেন। সন্ধ্যা অতিবাহিত হয়ে রাত, সময় 8টা। কুষাণ এখনো বাড়ি ফেরেনি। নাজিম তরফদারের হাতে 2টো পলি ব্যাগ। বাড়ি এসেই হাঁক ছুড়লেন নমিতার উদ্দেশ্যে। কুষাণের আদেশে হাতের বড় বড় নখগুলো কেটে ছোট করেছিল নমিতা। তখনই তার বাবার কণ্ঠস্বর পেয়ে ছুটে এলো। বারান্দায় আসতেই তিনি বললেন। নমিতা খুশি মনে চপল পায়ে সবাইকে সিঙ্গারা, সমুচা আর ডালপুরি ভাগ করে দিল। সবাইকে দেওয়া শেষে নমিতা গেল তার বাবার ঘরে। দ্বার মুখে গিয়ে স্বভাবসুলভ ডাকলো। বাবা। বিছানায় থম মেরে বসে থাকা নাজিম তরফদার ঘুরে চাইলেন। হাতের ইশারায় কাছে ডেকে বললেন। মিয়ে গেল যেন মেয়েটার মুখখানা। জি বাবা, এগুলো তোমার জন্য। বুকটা মোচড় দিয়ে উঠল। কাল চলে যাবে মনে পড়তেই মেয়েটা আর ঠিক থাকতে পারে না। বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। নাজিম তরফদার নিজেও প্রথমে বুঝলেন না আদুরে মেয়ের হঠাৎ কান্নার কারণ। যখন কেঁদে কেটে বলল, আমাকে আনতে যেতে তো বাবা। তখন বুঝলো নিজ গৃহ ছেড়ে যাওয়ার শোকে কাতর হয়ে কাঁদছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথায় ভরসার হাত বুলালেন। বললেন মৃদু স্বরে। আদরে আহ্লাদে আরো মিইয়ে গেল মেয়েটা। নাজিম তরফদারের কি কষ্ট হচ্ছে না, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই। মেয়েকে তো শ্বশুরবাড়ি পাঠাতেই হবে, এটাই নিয়ম। নিকিতা যাওয়ার পর থেকে তার বাবা আগের তুলনায় একটু বেশি আদর করে তাকে। 2 বাবা মা কান্নাকাটির পর্ব শেষ করে দুজন একসাথে বসে সিঙ্গারা সমুচা খাচ্ছিল। অমনি এসে যোগ দিল নিলয়ও। সময় 11টা বেজে গেছে, তবুও কুষাণ এখনো ফেরেনি। গ্রামে এই সময়টুকুতেই অনেক রাত। পথে ঘাটে জনসমাগম নেই বললেই চলে। নমিতা চিন্তিত মগ্নে কুষাণের ঘরে পায়চারি করছে। তার একটাও কল রিসিভ করছে না। হঠাৎ কুষাণের এই রূপ সত্যরসী মানতে নারাজ। ইতোমধ্যে গাল বেয়ে অশ্রু পড়েছে। কেমন যেন দম অস্বস্তিকর ঠেকছে পরিবেশটা। এই অনুভূতির কোনো ব্যাখ্যা হয় না। মিনিট কয়েক হাউমাউ করে কাদার পর গাড়ির শব্দ পেল। অদূর থেকেই বুঝে গেল মানুষটিকে এসে গেছে। তড়িঘড়ি করে ব্যস্ত পায়ে ঘরের দুয়ারে এসে দাঁড়ালো। ঠোঁটে একটু হাসি ফুটাতেই মিলিয়ে গেল এক লহমায়। কুষাণ হাতে কিছু কাগজপত্র নিয়ে সোজা ঢুকেছে নাজিম তরফদারের ঘরে। তার দিকে ফিরেও তাকায়নি। নমিতার রুম পেরিয়ে আসার সময় জেরিন কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তেমন সুযোগ করে উঠতে পারেনি। ঠোঁট কামড়ে ঠায় দাঁড়িয়ে রইল মেয়েটা। তার আরও 47 মিনিট পর ঘর্মাক্ত আশার দেহটা নিয়ে ঘরে ঢুকলো কুষাণ। ভেজা চিপচিপে শার্টটা খুলতে খুলতে লুঙ্গিটা নিয়ে হাতে নিয়ে গামছা অনুসন্ধান করলো। সে কিছু একটা হনে হয়ে খুঁজছে, আর নমিতা চুপচাপ বসে আছে দেখে চটে যাওয়া মেজাজ আরো বিগড়ে গেল। কর্কশ কণ্ঠে ধমকে উঠল। চুপ করে বসে আছিস কেন? দেখতে পাচ্ছিস না আমি খুঁজছি? কয়েক সেকেন্ডের জন্য কেঁপে উঠল নমিতা। আকস্মিক এত জোরে ধমক শুনবে ভাবতে পারেনি। বড় করে ঢোক গিলল যেন চেপে রাখা কান্নাটা বাইরে না চলে আসে। তাই কোনো কথা বলল না।
নমিতা নিরুত্তর দাঁড়িয়ে থাকতে কুষাণের মেজাজ কেউ যেন দেশলাই দিয়ে খোঁচা দিল। মুখে সুপার গ্লু লাগিয়েছিস, এখনো দাঁড়িয়ে আছিস কেন? গামছাটা খুঁজে দে। কথা বলাও শেষ হলো আর রমণী দ্রুত বেগে রওনা হলো ছাদের উদ্দেশ্যে। যাওয়ার সময় বলে গেল, গামছা ছাদে রয়ে গেছে, এক্ষুনি নিয়ে আসছি। মুখে হাত চেপে দৌড়ে গেল ছাদে। ফের দৌড়ে আসতে আসতে কুষাণ গোসলখানায় ঢুকে পড়ল। তাই বাধ্য হয়ে ভেতরে ঢুকে গামছা দিয়ে বেরিয়ে এলো। কাত হয়ে শুয়ে আছে নমিতা। লাইট অফ করে কুষাণও এখন শুয়ে পড়ল। স্বাভাবিক গলায় বলল, তখন এতগুলো কল দিয়েছিলি কেন? নমিতা কাট জবাব দেয়, এমনি কেউ কাউকে এতবার কল করে? কেউ না করলেও আমি করি তো। রিসিভ তো করনি, তাহলে এত কথা বলছো কেন? কোমল প্রাণ দেহটাকে টেনে নিজের কাছে নিয়ে এলো কুষাণ। তবে ইচ্ছাকৃতভাবে নরম স্বরে কথা বলল না। পূর্বের ন্যায় বরফ ছুরির মতো ঠান্ডা গলায় বলল, রিসিভ করবো নাকি করবো না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। যখন দেখছিস রিসিভ করছি না, তাহলে এতবার কল দিয়ে ডিস্টার্ব করলি কেন? কথাটা মরিচ ভাটার মতো গায়ে লাগলো নমিতার। জল থই থই করছে অভিমানী আক্ষি ফুটে। আমি তোমাকে ডিস্টার্ব করি? আমার কল তোমার কাছে বিরক্ত মনে হয়? আলবাত করিস। এতটুকু শুনেই বেচারি কেঁদে দিল। ছুটবার জন্য হাত পা ছোড়াছুড়ি করায় কুষাণ আরো গভীরভাবে জড়িয়ে ধরেছে। হাসছে মিটিমিটি, বলল, আর কাঁদছিস কেন? এখানে কাদার মতো কি বললাম? কান্না মিশ্রিত অস্ফুটে গলায় আওড়ালো, তুমি সব সময় আমাকে কথা শোনাও। কথা শোনার মতো কাজ করলে শোনাবো না? কান্নার গতি আর একটু বাড়ল। নমিতা এবার পুরোদমে চেষ্টা করছে কুষাণের থেকে ছুটে পুরো ঘর থেকে বের হয়ে যাওয়ার। আবারও ক্রন্দনরত গলায় বলল, এই, তোমার আমাকে কথা না শোনালে পেটের ভাত হজম হয় না? না, হজম হয় না, কারণ তুই আমার অ্যান্টাসিড। ঠোঁট ভেঙে কেমন আদুরে স্বরে কাঁদছে। কুষাণ তা দেখলো আবছা আলোয়। গালে চুমু খেয়ে কানের লতিতে গাঢ়ভাবে ঠোঁট ছোঁয়ালো। বলল, তোর বাবার যেই জমিটা এতদিন ধরে ওরা দখল নিতে চেয়েছিল, আজ সেটার মারপ্যাচ ভাঙলাম, তাই কল ধরতে পারিনি। তখন মেজাজ ভীষণ খারাপ ছিল। কল ধরলে উল্টাপাল্টা গালি আসতো মুখ দিয়ে। তখন তো আরো হার্ট হতে। এর চেয়ে রিসিভ না করায় আমার কাছে বেটার মনে হয়েছে। কান্নার রেশ অনেকটাই কমেছে। ওড়নার এক প্রান্ত দিয়ে চোখ মুছে নিল। আবারও কুষাণের মাদকতা মিশ্রিত কণ্ঠস্বর। বলেন ম্যাডাম, এখন আপনার রাগ ভাঙাতে করণীয় কি? নমিতা ফট করে বলে দিল। ক্যালকুলেশন চুমু? কুষাণ শব্দ করে হেসে ফেলল। ভাবুক মুখভঙ্গিতে বলল, 16টা কল দিয়েছিস, তাহলে সুদ সমেত কি 32টা ফেরত দিব? চমকে উঠল নমিতা। অস্থির চিত্তে বলল, না না না, আমার এত চুমু লাগবে না, 16টাই যথেষ্ট। কিন্তু আমার তো লাগবে ম্যাডাম। বলেই উষ্ণ তপ্ত পুরো ঠোঁট দুটো ঝাঁপিয়ে পড়ল সুবেদ্য দেহে। কুষাণের পাগলামোতে হেসে কুটি কুটি নমিতা। দুটি প্রাণ থেমে যায় প্রেমের সুখময় স্রোতে। কিন্তু পর মুহূর্তেই কুষাণ নিজেকে সামলে নিল। তার শরীরটাও বেশ দুর্বল লাগছে। বলল, নিমুর বাচ্চা, একদম আমাকে উস্কাবি না। এবার ট্রেন মিস করেছি, আর কিন্তু করা যাবে না। নমিতা বোকা বনি গেল। সে কোথায় দুষ্টুমি করেছে? পরক্ষণে অন্য প্রশ্ন মাথায় ঘুরপাক খেলো। আচ্ছা, তুমি তো গাড়ি নিয়ে এসেছো, তাহলে ট্রেন দিয়ে যাবো কেন? কুষাণ চোখ বুজে ঘুমানোর চেষ্টা করতে করতে বলল, গাড়ি নিয়ে এত দূর যেতে পারবি? তুই তো ট্রেন ছাড়া এত দূর যেতে পারিস না, বমি করিস। ব্যাস এতটুকু যত্নেই কিশোরীর কোমল মন আনন্দে হু হু করে উঠল। বড্ড সুখ সুখ লাগছে। কুষাণের বুকে মাথা গুজে বলল, বমি পাবে না আমার, গাড়ি দিয়ে যাব। পরের দিন সকালে নিলয় গাছে উঠল আম পাড়তে। নমিতা সেগুলো মাটি থেকে কুড়িয়ে ছোট বালতিতে রাখছে। তখনই কুষাণ এসে হাত ধরে টেনে নিয়ে গেল পুকুর পাড়ে। নিলয়ের ওঠা আম গাছটা পুকুর পাড় থেকে একটু দূরে। এসে থামলো দুজন। নমিতা রাগি রাগি গলায় বলল, এখানে আনলে কেন? কুষাণের ভাবভঙ্গি বেশ অন্যরকম। ঘোর লাগা কণ্ঠে বলল, আগে চোখ বন্ধ কর। বিরক্তিতে চোখ বন্ধ করলো নমিতা। কুষাণ হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা ছোট রিং বের করে প্রেমময় নিবেদন করলো, যেটা তার বহুদিনের স্বপ্ন। আমার বসন্ত রানী, আমার দায়িত্বশীল অর্ধাঙ্গিনী হবি, বুঝাবার বউ হবি আমার, আর কখনো ভুল বুঝে দূরে চলে যাবি না তো? কথাটুকু কর্ণকুহরে শ্রবণ হতেই পিটপিট করে চোখের পাতা মেলে পুরুষটির মুখপানে তাকালো নমিতা। রাগ গলে জল। মুহূর্তেই মেয়েটার মুখখানা ম্লান হয়ে গেল। ভেতরে ভেতরে উর্দম ঝড় বইছে। ধীরে ধীরে বাম হাত এগিয়ে দিল।
কুষাণ আংটি পরিয়ে উঠে দাঁড়াতে স্থানকাল পাত্র ভুলে নমিতা ঝাঁপিয়ে পড়ল তার বুকে, বলল আবছা মৃদু স্বরে। অবশ্যই তোমার বুঝদার বউ হব, কিন্তু সব সময় হব না। তোমার অবুঝ আদরে বউ হতে আমার খুব ভালো লাগে। তোমাকে আমি খুব 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 ভালোবাসি, আর কখনো ভুল বুঝে ছেড়ে যাব না। ব্যাস, এতটুকুতেই প্রেমিক হৃদয় ভরে উঠল ভালোবাসার পূর্ণতায়। জীবনে আলাদা করে আর কি চাওয়ার আছে? এই যে পুকুর ঘাটে নিজের হাতে লাগানো আম গাছটাকে সাক্ষী রেখে তার বউ তাকে প্রতিশ্রুতি দিল, এটাই কি যথেষ্ট না সম্পর্কে নতুন করে সূচনা করতে, নতুন করে ভালোবাসতে? আলতো করে হাত বুলালো মাথায়। এর মধ্যে নিলয় গাছ থেকেই চেঁচালো। আমি এখানে কষ্ট করে আম পাড়ছি আর তোমরা ওখানে প্রেম করছো? আমি আর পারবো না, নেমে পড়লাম। নিলয়ের কণ্ঠ শুনে দুজনে ঈষৎ চমকে গেল, হকচকিয়ে গেল। দূরে চলে গেল দুজন। নমিতার চোখে মুখে স্পষ্ট লজ্জার ছাপ। কুষানো মাথা চুলকে পেছনে তাকাতে আরেক দফা চমকালো। রাহেলা বানু মিটিমিটি হাসছে। নাতি, দেখা যায় বউ পাগলা হইয়া গেছি এখনই। বাহি জীবন তো পইরাই রইছে। নমিতা দেখেও না দেখার ভান করে আম কুড়াতে শুরু করলো। কুষাণ রাহেলা বানুর পাশ কেটে যেতে যেতে বলল। দাদু, তুমি কি যে বলো না। আড়াল থেকে দেখেছে জেরিনও। তাদের এই ভালোবাসায়, এই সুদৃঢ় বন্ধনে সে কেবল তৃতীয় ব্যক্তি ছাড়া কিছুই নয়। তাই ঢাকা ব্যাক করার পর দূরত্ব বাড়াবে তাদের দুজনের থেকে। ভালোবাসা বলিদান তো সে কবেই দিয়ে ফেলেছে, এবার শুধু দায়িত্ব বাড়ানোর অপেক্ষা। শ্বশুর বাড়িতে এসে অতিরিক্ত গরমে হা হুতাশ করছে আদিব। ফ্লোরে শুয়ে বলল। সুইটার্ট, তাড়াতাড়ি বাতাস করো, নয়তো আমি শেষ। লাবণী হাত ফাঁকা নিয়ে আসলো, বলল। ওই তো করছি। সব সময় তো অস্থির হয়ে যাও কেন? তো অস্থির হব না? আমার শাশুড়ি আম্মা যে পরিমাণ খাওয়াইছে, আমার বাগস্থলী সহ অস্থির হয়ে আছে। থাকো সুইটার, বাথরুম থেকে ঘুরে আসি। লাবণী নাক মুখ কুচকে বিড়বিড় করে বলল। ছি, আর কোনো কথা খুঁজে পেলে না? কিছুক্ষণ পর ওয়াশরুমে বেরিয়ে এলো আদিব। দুর্বল শরীর নিয়ে হেলে দুলে হেঁটে যেন না সোফায় বসতে যাবে, অমনি ফের লোডশেডিং। থেমে গেল ফ্যানের ছিঁড়িছিঁড়ি শব্দ। হতচকিত চোখে তাকালো ফ্যানের দিকে, নাক কুচকে বলল। শালার কারেন্ট আমার সাথে রসিকতা করে। ঢাকার কোলাহলময় সড়কে গাড়ির চাকাগুলো ছুটে চলেছে অবিরাম। কুষাণের হাত ঘড়ি স্টিয়ারিংয়ে, আনমনে গাড়ি চালাচ্ছে। তার কাঁধে মাথা রেখে গভীর তন্দ্রাচ্ছন্ন নমিতা চোখের কোণ দিয়ে দেখলো সেই নিষ্প্রাণ ঘুমন্ত মুখখানা। জেরিন পেছনে বসে ফোন স্ক্রল করছে। তাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে শহরের বুকে আধার নেমে এলো। জেরিনকে তার বাসার সামনে নামিয়ে দিল। নমিতা আর কুষাণ বাসায় ঢোকার সাথে সাথেই খুশিতে লাফিয়ে উঠল কাইফা। এতদিনে তাদের বাসাটাও পূর্ণ হয়েছে। একা একা থেকে বোরিং হয়ে গেছিল মেয়েটা। নমিতা জড়িয়ে ধরল কাইফাকে। কাইফা প্রশস্ত হেসে বলল। এতদিন কেউ শ্বশুরবাড়ি থেকে দূরে থাকে জানো? তোমাকে কত মিস করেছিলাম। আমিও তোমাকে অনেক মিস করেছি রে। হাতে হাতে সব ব্যাগ ঘরে এনে রাখলো কাইফা। মাহমুদা বেগম জিজ্ঞাসা করলেন। এত দেরি করলি কেন? ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব আছে ঠিক। নমিতা আর কুষাণ ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। কাইফা এসে নমিতার কাছে বসে। ওভারসাইজ টি শার্ট আর ট্রাউজার পরে বের হলো কুষাণ, বলল। গাড়িতে আমার কাঁঠাল ছিল, চাচা উপরে দিয়ে আসেনি? হ্যাঁ ভাইয়া, মাত্রই দিয়ে গেল। নমিতা বলল। তোর জন্য একটা গিফট আছে। আনন্দানুভূতি অভ্যুত্থানে চকচক করে উঠল কাইফা, চোখ জোড়া, কণ্ঠে উচ্ছ্বাস। কি এনেছো? দেখাও দেখাও। নমিতা উঠে তার লাকেজটা খুলে একটা থ্রি পিস বের করে দিল, যেটা জড়ি সুতা দিয়ে কাজ করা। জামাটা দর্জিতে বানালেও জরি সুতার কাজটা আমি কিন্তু নিজে করেছি। কেমন হয়েছে? অনেক 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 সুন্দর হয়েছে আপু। আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর একটা গিফট পাবো। দাঁড়াও, আম্মুকে দেখিয়ে আনি। ঠিক আছে, যা। কাইফা জামাটা নিয়ে দৌড়ে চলে গেল। নমিতাকে কুষাণকে উদ্দেশ্য করে বলে। তুমি কিছু বললে না? তোদের বলার মাঝে সুযোগ পেলে তবে তো বলবো খুব সুন্দর হয়েছে। তুই সুতার কাজ কবে শিখলি? আমি তো আমি তো জানতাম তুই একটা আকাইম্মা হুট্টুম। প্রথমে প্রশংসা শুনে খুশি হলেও শেষের বাক্যটুকুতে রেগে গেল নমিতা। কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। কুষাণ ভ্যাবাচাকা খেয়ে গেল। যা বাবা,
আমি আবার কি করলাম? আজকাল সত্যি কথার ভাত নেই। কারেন্টের জ্বালায় অতিষ্ঠ হয়ে মনে মনে একটা সিদ্ধান্ত নিল আবিদ। কয়েকদিনের মধ্যে কক্সবাজার যাবে আর সেখানে গিয়ে বউকে নিয়ে পানিতে শুয়ে থাকবে। তখন দেখবে কারেন্ট বেটা কি করে তাকে জ্বালায়। হাত দুটো পেছনে বেঁধে পায়চারি করার মাঝেই লাবণী এলো হাতে শরবত নিয়ে। দেখেই চোখ দুটো চকচক করে উঠল আবিদের। বলল, বাহ সুইটার, ঠিক সময়ে জিনিস এনেছো। ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে তৃপ্তির সহিত ঢেকুর তুলল। দন্তপাটি বের করে বলল, শরবতটা খুব ভালো ছিল। ও, তুমি আর শরবত দুটোই খুব সুইট। হয়েছে, ফাপড় কম মারো। চাকরিতে কবে জয়েন করছো সেটা বলো। লাবণীর মুখখানা পানসুটে হয়ে গেল মুহূর্তেই। থমথমে কণ্ঠে বলল, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। লাবণী অন্যদিকে চোখ ঘুরিয়ে নৈমিত্তিক কণ্ঠে বলল, বিয়ের আগেই তো শর্ত দেয়া হয়েছে, এইচএসসি এক্সাম দেওয়ার আগ পর্যন্ত আমি বাবার বাড়ি থাকবো। তাহলে এখন এসব বলছো কেন? আবিদ যেন লাফিয়ে উঠল উতলা মনে। বলল, প্রেম কি শর্ত মানে? এতদিন আমাদের বেবি হয়ে যাবে সুইটার। এমন নির্দয় হও না কিশোরী, আমি জ্ঞান হারাবো, মরেই যাব। বাঁচাতে পারবে না তোমার হিটলার বাপ। আবিদের নাটকে অতিষ্ঠ লাবণী মসৃণ ললাট কুঁচকে গেছে আপনা আপনি। তুমি আবার আমার বাপকে হিটলার বলছো? যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। এই না না, আমি কখন তোমার বাবাকে হিটলার বললাম? হিটলার তো তুমি। এ না, তো ভুল বলে ফেলেছি। লাবণী ক্ষিপ্র মেজাজে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো আবিদের দিকে। এগোতে এগোতে ঝাঁঝালো গলায় মুখ খুলল, আমি হিটলার? আমাকে কোন দিক দিয়ে হিটলার মনে হয়? হিটলারের কিছুই তো দেখোনি, এখনো তো কিছু করলামই না। তবে এবার করব। কালকে ঢাকা গিয়ে পরশু চাকরিতে জয়েন করতে হবে। আর আমার ধারে কাছেও ঘেঁষার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? এমন কথা বলে না বউ, পাপ হবে পাপ, ঘোর পাপ। হলে হোক, নিজে যে হিটলার বলেছে তার বেলায় কিছু না, আমি বললেই পাপ হবে? যত সব। আবিদ টিপে টিপে হেঁটে লাবণীর কাছে ঘেঁষার চেষ্টা করতে হাতে থাকা ঝাঁটাটা এগিয়ে ধরে শাসালো, খবরদার কাছে আসবে না। তোমার সাথে রসিকতা করছি না, আমি সিরিয়াস। মেয়েদের মতো করে ঠোঁট ফুলালো আবিদ। ব্যালকনিতে গিয়ে গান ধরলো, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। এতটুকুই মনে আছে তার, বাকিটুকু বেমালুম ভুলে গেছে। দূরের আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ঘরে আসলো। এসেই চমকে গেল বেচারা। হকচকানো কণ্ঠে অকপটে বলে দিল, এটা কি? বেডের মাঝখানে ভারত পাকিস্তানের বর্ডার গিয়ে দিল? লাবণী গা ছাড়া ভাব নিয়ে বলল, তোমাকে বিশ্বাস নেই, কখন না জানি কাছে চলে আসো, পরে আবার বলবে ঘুমের ঘোরে হুঁশ ছিল না। তাই সেফটির জন্য পাঁচির তুলে দিলাম, এবার শুয়ে পড়ো। জড়বৎ বনে গেছে আবিদ। চোখ মুখ বড্ড শীতল। খানিক পর চুপচাপ বিছানায় গিয়ে বসলো। বসতেই বলে উঠল, জড়বৎ বনে গেছে আবিদ। চোখ মুখ বড্ড শীতল। খানিক পর চুপচাপ বিছানায় গিয়ে বসলো। বসতেই বলে উঠল, জানো, আমার না একটা গান মনে পড়েছে, গাইবো? চোখ বুজে আছে লাবণী। ঘুম এখনো ধরা দেয়নি চোখের পাতায়। বলল, চুপচাপ ঘুমাও আর আমাকে ঘুমোতে দাও। মাঝখানে এত বড় একটা প্রাচীর দেখেও চুপচাপ ঘুমানোর মতো ছেলে কি আবিদ? হুম, এটা সে মানতে নারাজ। সে চুপচাপ রইল না, গলা ছেড়ে গাইল, কে দিল পিরিতের বেড়া বেডের মাঝখানে, কে দিল পিরিতের বেড়া খাটের মাঝখানে, আরে কমলার বাগানে সৈগ, কমলার বাগানে, হাই কমলার বাগানে সৈগ, কমলার বাগানে, কে দিল পিরিতের বেড়া খাটের মাঝখানে, কে দিল পিরিতের বেড়া খাটের মাঝখানে। বিকৃত গান শুনে চুপ করে থাকতে পারল না মেয়েটা। ফিক করে হেসে ফেলল। তার হাসি দেখে রয়ে শয়ে কাছে গেল আবিদ। বুক ফুলিয়ে চকচকে আদলে বলল,
তুমি এসেছো, তার মানে আমি তোমাকে খুশি করতে পেরেছি। এবার তাহলে আমার গিফটটা দাও। ভ্রু নাচালো লাবণী। কিসের গিফট? আবির দন্তপাটি বের করে হেসে হেসে বলল, এই যে এত সুন্দর একটা গান গেয়ে তোমাকে খুশি করলাম, বিনিময়ে কিছু কি পাবো না? তার মতলবটা যে ধরতে পারেনি এমন নয়, ইচ্ছে করেই জিজ্ঞাসা করলো। তো কি গিফট চাও? সুযোগটা হাতছাড়া করলো না যুবক, ইনিয়ে বিনিয়ে আবদারটুকু জানালো। না, মাঝখানের বর্ডারটা একটু সরিয়ে দিতে। বাকিটুকু আর বলতে হয়নি, লাবণী এক পেশে হেসে বিদ্রুপ করলো। ভেড়া দেখে ভয় পাও? কেমন পুরুষ তুমি? কথাটা সূচের মতো বিঁধল শরীরে। পুরুষত্বে কলঙ্ক লাগানো যায় যেন, এটা সে হতে দিতে পারে না। ভেতরে ভেতরে এক ঝলকানো স্ফুলিঙ্গ সৃষ্টি হয়ে সারা দেহে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ল মুহূর্তেই। কয়েক সেকেন্ডের মাঝেই বালিশ দুটো সরিয়ে চাপড়ে ধরল লাবণীকে, রুদ্ধস্বরে বলল, ভুল জায়গায় ঢিল ছুটছো সুইটার, এখন এর দায়ভার তোমার, আমার নয়। বিষম খেলো মেয়েটা। ঠেলে ঠুলে উঠে সাইড টেবিলে রাখা গ্লাসের ওপর আচ্ছাদনটা সরিয়ে সবেতে 2 ঢোক পানি গিলল। আবিদ উৎসুক নজরে উঠে বসে প্রশ্ন করলো, কি হয়েছে সুইটার, এমন বিস্ময় খেলে কেন? লাবণী চোখ গরম করে তাকালো। কেন আবার? তোমার নির্লজ্জ মার্কা কথা শুনে তোমাকে আসলে প্রশ্রয় দেওয়া উচিত না। নিজেও ঘুমাও আর আমাকেও ঘুমোতে দাও। আবিদ খিলখিল করে সশব্দে হাসলো, হাসিতেই দুষ্টুমির আভাস। ভ্রু গোছালো লাবণী, আঁখি যুগল শুরু করে আবিদের ভাবমূর্তি বোঝার চেষ্টা করলো সময় নিয়ে। আকস্মিক কালবৈশাখী ঝড়ের গতিতে নিশ্চল অধর দুটি নিজ আয়ত্তে নিয়ে নেয় আদিব। নরম হাতের ধাক্কায় টোলে একটু এক চুলো। কথা বলার সুযোগ না দেয় না মেয়েটাকে, ঠোঁট ছেড়ে বিছানায় শুয়ে দেয় আলতো করে, নত যেন দেহটাকে শক্তপোক্ত শরীরের নিচে পিষে ফেলতে চাইলো। কাল তো চলেই যাব, আজ না হয় একটু পাগলামো সহ্য করো। কি উত্তর দেবে বুঝতে পারল না লাবণী। মুখে মুখে দূরে ঠেললেও অন্তর্গণ এক আকাঙ্ক্ষার চিৎকার করে বলে, সে চায় মানুষটা তার পাশে থাকুক, এভাবেই ভালোবাসায় গ্রাস করুক। লাজুকতা আর অনুচ্চার আবেগে নিঃশ্বসিত মেয়েটি অবচেতনে খুঁজে নেয় আশ্রয়। স্বামীর বক্ষবন্ধনে আবিদও নিজের উত্তর পেয়ে যায়। 2 হাতের আঁচলে দেহটাকে নিয়ে আলগোছে হাসে। মৌসুমের পালাবদল হয়েছে সেই কবে, আষাঢ় মাস তার সব জল ঢেলে দিচ্ছে প্রকৃতিতে। আকাশ আজ গায়ে মেখেছে ধূসর বর্ণের আদল সমুদ্র। লম্বা ঘুম শেষে সজাগ হলো নৌমিতা, চোখ ডলতে ডলতে ওয়াশরুমে ঢুকে পড়ে। বেরিয়ে হাত মুখ থেকে পানি নিবারণ করে জর্জেটের ওড়নাটা গায়ে চড়ালো। জানালার গ্লাসের উপর থেকে সফেদ পর্দা সরাতেই প্রকৃতির বিমুগ্ধ মোহনীয়তা চোখে ভাসে। হাসলো মুখ ভরে, পরক্ষণেই আকুল দৃষ্টিতে অনুসরণ করলো অভীষ্ট সান্নিধ্যের প্রতীক্ষিত মুখটি। এদিক সেদিক পা বাড়িয়েও খুঁজে না পেয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। বসার ঘরও জনশূন্য। কাইফার ঘরে ঢুকলো সে, জিজ্ঞাসা করলো, তোর ভাই কোথায় রে? কোথাও দেখতে পাচ্ছি না তাকে। বইয়ের পাতা থেকে মুখ উঠায় কাইফা, চশমাটা ঠিক করে বলে, ভাইয়া তো সে কখন বেরিয়েছে? কাইফার বলার ধরন শুনে কৌতূহলপূর্ণ স্বরে জিজ্ঞাসা করে, বেরিয়েছে মানে? কোথায় বেরিয়েছে আমাকে না বলে? কোচিংয়ে ক্লাস নিতে গেছে সম্ভবত। এখনকার সব থেকে বড় কোচিং সেন্টার ভাইয়া, ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস নেয়। মনের খচখচানিটা দূর হয় না নৌমিতার। আমি তো জানতাম পড়াশোনা আর ফ্রিল্যান্সিং করে, এটা তো জানতাম না। কাইফা বলল, আগে জানবে কি করে? তুমি যাওয়ার পরেই জয়েন করেছে। ঠোঁট দুটো গোল করে জবাব দিল, ও। তারপর বিরস মুখে বেরিয়ে গেল। ভাবে তাকে না বলে চলে গেল। একবার ঢোক ঢেকে দিতে পারতো নাকি? মনের মধ্যে অভিমান জমিয়ে খাবার টেবিলে বসতে হানিফ তরফদার আসেন। চমৎকার করে হাসলেন তিনি। কেমন আছিস মা? ভালো আছি জেঠু, তুমি কেমন আছো? ভদ্রলোকের চোখে মুখে বিরাগ ফুটে উঠল, বলল থমথমে কণ্ঠে, আমি তোর জেঠু হই। প্লেটে খাবার তুলে দিতে দিতে ভাবলো, চিন্তাহীন জবাব দিল, হ্যাঁ, তুমিও আমার জেঠুই হও। আমার ছেলে তোর ভাই হয়। হুম। বলেই জিহ্বায় কামড় বসায় নমিতা। চোখ খিচে ভাবছে এটা কি বলে ফেললো সে। ভদ্রলোক গম্ভীরা তুলে বললেন, ভেবে চিনতে বলছিস তো?
বিপাকে পড়ে রমণী বোকা বোকা হেসে মাথা চুলকায়। না মানে মুখ ফুসকে বেরিয়ে গেছে। হানিফ তরফদারের নির্লিপ্ত অভিব্যক্তি। তাহলে এইবার ভেবে চিনতে বল আমি তোর কি হই। বৃদ্ধি ভ্রংশ হলো নমিতার। মিনমিন গলায় বলল, তুমি আমার শ্বশুর হও। তাহলে এখান থেকে কি ডাকবি? নমিতার গলা ফুঁড়ে শব্দটা আসতে চায় না, ভীষণ লজ্জায় পড়ে। ছোট থেকে যাকে জেঠু ডেকে এসেছে তাকে এখন বাবা ডাকতে হবে। রাতারাতি কি আর অভ্যাস বদলানো যায়? মাথা নুয়ে পড়ল। বাবা ডাকবো? ঠোঁট প্রসারিত করে হাসলেন হানিফ তরফদার। তন্মধ্যে মাহমুদা বেগম উপস্থিত হলেন। তড়িঘড়ি করে বললেন, তোমরা খেতে বসেছো আর আমাকে ডাকুনি কেন? বাপ মেয়ে দুজনের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। দাঁড়াও, তরকারি গরম করে আনছি। নিশ্চুপ্ততা চুপচাপ খাচ্ছে হানিফ তরফদার। মুচকি মুচকি হাসছেন। যাক, মেয়েটা অন্তত লজ্জা ভেঙে বাবা ডাকতে পেরেছে। পুত্রবধূর মুখে জেঠু ডাক ওনার কাছে বড্ড বেমানান লাগছিল। এবার শান্তি। খানিক বাদে বাটি পেতে তরকারি নিয়ে এলেন মাহমুদা বেগম। নমিতার প্লেট খালি বলে ওর প্লেটে আগে দিলেন। বাস বাস, আর দিও না জেঠিমা, গরুর মাংস এমনিতেও বেশি খেতে পারি না, তুমি বাবাকে দাও। বলেই দাঁতে দাঁত চেপে ধরল সে। খুব লজ্জা লাগছে, পারছে ভোদর দিয়ে রুমে গিয়ে লুকাতে পড়তে। মাহমুদা বেগম শুরুতে কিছুটা অবাক হলেও হানিফ তরফদার বুঝিয়ে বলাতে বেশ খুশি হলেন। স্নেহ ভরা হাত রাখলেন মাথার ওপর। দুপুরে 4 তলায় নতুন ভাড়াটিয়া উঠেছে, সেসব ডিসকাস করে কুষাণ রুমে ঢুকেছে সবে। চুলের গোড়া থেকে পিঠের শেষ পর্যন্ত ক্লান্তির নোনা জল বয়ে চলেছে ছেলেটার। মাথা ভর্তি চুল এলোমেলো করে বসেছিল অভিমানী। হঠাৎ চোখ আটকালো শুভ্র শার্ট পরা পুরুষটির ওপর। কালো স্যুট খুলে হাতে রাখা। কুষাণ শার্ট আর স্যুট খুলে ছুঁড়ে মারল নমিতার দিকে। নমিতা নাক মুখ কুঁচকে নিতেই বলল, শার্ট ধুয়ে দিস। কোনো কথা বলল না মেয়েটা। এক সাইড করে রেখে দিব্যি বসে রইল। কুষাণ ফ্রেশ হয়ে আসতেই রূঢ় কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কোথায় গিয়েছিলে? কুষাণ বীতস্প্রিয় এমন কঠিন স্বরে প্রশ্ন করেছে যেন সে চুরি করে এসেছে। ম্যাচ ম্যাচে শরীরটা বিছানায় ছেড়ে দিয়ে বলল, কোচিংয়ে গেছিলাম। আমায় বলে গেলে না কেন? বলার কি আছে, আমি আমার কাজে গিয়েছি, চুরি করতে তো যাইনি। কিশোরীর অভিমান আরো গাঢ় হলো। কোটর সব পেয়ে ভরে উঠেছে। বুকের ভেতর বন্দি থাকা হৃৎপিণ্ডটা লাফানো অস্বাভাবিকভাবে। এমন না যে কুষাণ কিছু বুঝতে পারছে না, সে সবই বুঝতে পারছে। তারপরও খেপাতে ভালো লাগে তার। মেয়েটা জুৎসই কোনো কারণ খুঁজে পেল না বলার জন্য। রাগে দুঃখে কণ্ঠনালী অবরুদ্ধ। পা দুটো জোর করে টেনে হিঁচড়ে শার্টটা ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে বের হলো ওয়াশরুম থেকে। বের হতেই পা জোড়া থেমে গেল, কারণ পত্রোধ করে শটান দেহে বুক হাত জুড়ে দাঁড়িয়ে আছে কুষাণ। দেখেও না দেখার ভান করে চলে যেতে নিল। হাতটা খপ করে ধরে ফেলল। বলল, কোথায় যাচ্ছিস? কড়া কণ্ঠে উত্তর দিল, যেখানেই যাই তোমায় বলে যেতে হবে কেন? তুরন্ত গতিতে দেয়ালের সাথে মিশিয়ে নেয় নমিতাকে। 2 আঙুল চেপে ধরে ফোলা গালে বিস্মিত বিমোহে দৃষ্টি নিক্ষেপ করলো নমিতা। পুরো ব্যাপারটাতেই বোকা বনে গেছে। কুষাণ কণ্ঠ খাদে নামিয়ে বলল, খুব পাগা পাগা কথা ফুটছে আজকাল। আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছিস? তোর সাহস তো কম না। হাত ঝাড়া মেরে ফেলে দিল নমিতা। মুখ বাঁকিয়ে বিদ্রুপ করলো, আমার সাহস বরাবরই বেশি। এ তো যদি তোমার না পোষায় তাহলে বলো সীমাকে এনে দিই। দুজনার মধ্যকার দূরত্ব ধীরে ধীরে ক্ষুণ্ণ হলো। কাছাকাছি এলো কুষাণ। দুটো দেহ একে অপরের সাথে লেপ্টে। তার গরম নিঃশ্বাস উপচে পড়ছে নমিতার চোখে মুখে। কি বললি? আবার বল। থরথর করে কেঁপে নমিতার কণ্ঠ। সীমাকে এনে দেব? বুঝেছি, এখন থেকে কম কম আদর করতে হবে। অনেকদিন ধরে মার খাস না তো, তাই লাফালাফি বেড়েছে। আতঙ্কে গলা শুকিয়ে যায় মেয়েটার, তবুও এক রেখা স্বভাবে অনড়। ও যখন জড়িয়ে ধরেছিল তখন তো ঠায় দাঁড়িয়ে মজা নিচ্ছিলে, এখন আমি বললেই দোষ? কুষাণ বিস্ফলা চোখে তাকায়। নিমুর বাচ্চা, কথাবার্তা সাবধানে বলবি। আমি ওকে ছাড়ানোর চেষ্টাই করছিলাম, তখনই তুই চলে এলি। আর তোর গোবর পড়া মাথা কিছু একটা ভেবে নিল। পরদিন বাদরের মতো লাফিয়ে ভুল বুঝে চলে গেলি। ফের এই বিষয় নিয়ে কথা বলছিস তো? থেমে যায় যুবক। নমিতা ভয়ার্ত চোখে চাইল এক পলক। সরে যাবার ক্ষুদ্র প্রচেষ্টা। তপ্ত শ্বাস ফেলে দেওয়াল ছেড়ে দাঁড়ায় কুষাণ। ওড়না ছাড়া মেয়েটাকে নিগুড়ভাবে পর্যবেক্ষণ করলো। তোর ফোনে একটা হুমকির মেসেজ এসেছিল,
বাড়িতে সাপ ছাড়া নিয়ে সেটা আমায় জানাসনি কেন? নড়েচড়ে ওঠে নৌমিতা। কুষাণের চোখে চোখ রাখার সাহস পায় না। যুবকের বক্ষপটে হাত রেখে হাঁসফাঁস করতে করতে বলে, খেয়াল ছিল না, এখন তো প্রায় ভুলেই বসেছি। তুই জানিস ওটা কার নাম্বার ছিল?